আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এআর প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পঞ্চম তার 2025 সালের একটি বোর্ড প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটি তোমাদের গত বছর দিনাজপুর বোর্ডে আসছিল। ঠিক আছে, এই প্রশ্নটি নিয়ে আলোচনা করবো। শুরু করা যাক। যেটা প্রশ্নে কি বলছে, এখানে প্রশ্নে বলা আছে তিনটা ঘর দিচ্ছে। আগে উদ্দীপকটা তোমাকে বুঝতে হবে। মৌল, পর্যায় এবং কি গ্রুপ সংখ্যা। মৌল দিচ্ছে, পর্যায় দিচ্ছে এবং কি দিচ্ছে গ্রুপ সংখ্যা। এ মৌল 2 নম্বর পর্যায় 15 নম্বর গ্রুপ, বি মৌল 3 নম্বর পর্যায় 17 নম্বর গ্রুপ, সি মৌল 4 নম্বর পর্যায় 2 নম্বর গ্রুপ। এই যে এ বি সি মৌলের প্রচলিত মৌলের প্রতীক নয়। ঠিক আছে, তাহলে তার গ নম্বর প্রশ্ন বলছিল যে ইলেকট্রন বিন্যাস দেখিয়ে এ বি সি মৌল সমূহ শনাক্ত করো। ইলেকট্রন বিন্যাস দেখে এ বি সি তিনটি মৌল কি করতে বলছে? শনাক্তকরণ করতে বলছে। আচ্ছা, আমরা জানি 2 নম্বর পর্যায়ের 15 নম্বর গ্রুপের মৌলটি হচ্ছে নাইট্রোজেন। 2 নম্বর পর্যায়ের 15 নম্বর গ্রুপের মৌলটি কি? নাইট্রোজেন। তাহলে আমরা লিখতে পারি এই মৌলটি হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন। এবং এই বি নাম্বার মৌলটি হচ্ছে 3 নম্বর পর্যায়ের 17 নম্বর গ্রুপ। 17 নম্বর গ্রুপের মৌলটি কি? ক্লোরিন। 17 নম্বর গ্রুপের মৌল হচ্ছে সিএল, ক্লোরিন। এবং 4 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপের মৌলটি হচ্ছে 4 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপের মৌলটি হচ্ছে ক্যালসিয়াম। মৌলটি কি? ক্যালসিয়াম। এখন এটা তো আমরা জানি যে আমরা পর্যায় সারণী থেকে এটা আমরা জানি। এখন তাদের প্রশ্ন ইলেকট্রন বিন্যাস থেকে এবিসি মৌল শনাক্ত করতে। তাহলে আমরা যখন শুরু করেছি, তাহলে এখান থেকে লিখতে পারি উদ্দীপকে এ বি সি মৌল 3টি, যথাক্রমে মৌল 3টি যথাক্রমে কি হবে? প্রথম মৌল হবে নাইট্রোজেন, দ্বিতীয় মৌল ক্লোরিন ও তৃতীয় মৌল হচ্ছে ক্যালসিয়াম। এবার আমি 1 নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাস করি। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। তাহলে আমি যদি ইলেকট্রন বিন্যাস করি, নাইট্রোজেন 7, 1s 2, 2s 2, 2p কত? 4, 2p কত? 4। তাহলে 2p হবে 3, 2p 3 আর তাহলে এখানে কয়টি ইলেকট্রন হচ্ছে? 2 2 4টি, 3 7টি ইলেকট্রন। নাইট্রোজেনের ইলেকট্রন বেশি 7। তাহলে গ্রুপ সংখ্যা আমরা কেমনে বের করি? আমরা গ্রুপ সংখ্যা বের করার নিয়ম শিখছি। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ উৎপত্তি s ও p অরবিটাল কি থাকলে, সর্বশেষ উৎপত্তি s এবং p অরবিটাল থাকলে এই s অরবিটাল এবং p অরবিটালের ইলেকট্রনের সমষ্টির সাথে আর 10 কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে আমরা কি বের করতে পারি? এইভাবে গ্রুপ বের করে। তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা 2টি, p অরবিটালের ইলেকট্রন সংখ্যা কতটি? 3টি, এবং এখানে 10 যোগ করলে হয় কত? 15। তাহলে আমরা বলতে পারি নাইট্রোজেনের গ্রুপ সংখ্যা কত? 15। নাইট্রোজেনের গ্রুপ সংখ্যা 15। এবং নাইট্রোজেনের সর্বশেষ ইলেকট্রন কয় নাম্বার কক্ষপথে প্রবেশ করে? 2 নম্বর কক্ষপথে প্রবেশ করে। তাহলে পর্যায় সারণীতে নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ের মৌল। কয় নম্বর পর্যায়ের মৌল? দ্বিতীয় পর্যায়ের মৌল। এবং গ্রুপ সংখ্যা বের করলাম কত? 15। এরকম ভাবে তোমাকে সাজিয়ে দিতে হবে। এবার আমি যদি এই বি নাম্বার মৌল নিয়ে আলোচনা করি, তাহলে লিখতে পারি যে বি অর্থাৎ বি নাম্বার মৌলটি কি? ক্লোরিন। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। এবার আমি যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি Cl 17, তাহলে আমি কি লিখতে পারি? 1s 2, 2s 2, 2p 6, 3s 2, 3p 5। ঠিক আছে, এটা লিখতে পারি। এখন একটু চিন্তা করো, আমার ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথ কি আসছে? s অরবিটাল আসছে এবং p অরবিটাল আসছে, s এবং p। তাহলে এখান থেকে গ্রুপ সংখ্যা বের করার নিয়ম কি? s অরবিটালের ইলেকট্রন প্লাস p অরবিটালের ইলেকট্রন প্লাস কি 10। তাহলে s অরবিটালের ইলেকট্রন 2, p অরবিটালের 5 প্লাস 10 যোগ করে কত? 17। তার মানে 17 নম্বর গ্রুপের মৌলটি হচ্ছে আমার ক্লোরিন। 17 নম্বর গ্রুপের মৌলটি কি? ক্লোরিন। এবং এখানে পর্যায় কত? সর্বশেষ ইলেকট্রন 3 নম্বর কক্ষপথে প্রবেশ করে। তার মানে তার পর্যায় হচ্ছে 3, তার পর্যায় কত? 3, যা এখানে বলা আছে 3 নম্বর পর্যায় 17 নম্বর গ্রুপের মৌলটা কি? ক্লোরিন। তাহলে আমি দুটি মৌল ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিন্তু দেখিয়ে দিলাম। এবার আমি 3 নম্বর মৌল নিয়ে আলোচনা করি। চলো দেখো 3 নম্বর মৌলটা নিয়ে একটু আলোচনা করি।
আমার 3 নাম্বার মৌলের আছে। 3 নাম্বার মৌলে যদি যায়, এখানে 3 নাম্বার মৌল পাইছি কি ক্যালসিয়াম। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 20। তাহলে আমি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, ক্যালসিয়াম 20। তাহলে কত আসে? 1s2 2s 2 2p 6 3s2 3p 6 4s। ঠিক আছে, তাহলে এখানে কত ইলেকট্রন? 2 2 4 10 12 7। ওকে, এখানে 20 ইলেকট্রন। এখন সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টি? 2টি। এবং সর্বশেষ কক্ষপথে কোন অরবিটাল আছে? s অরবিটাল। এখন আমরা জানি গ্রুপ সংখ্যা বের করার ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে যদি s অরবিটাল থাকে, কি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যদি s অরবিটাল থাকে, তাহলে s অরবিটালের ইলেকট্রনে কি হবে? তার গ্রুপ সংখ্যা। তাহলে এখানে s অরবিটালের ইলেকট্রন কয়টি? 2টি। তাহলে তার গ্রুপ সংখ্যা কত? 2। তাহলে তার গ্রুপ সংখ্যা হচ্ছে 2। এবং পর্যায় কি? পর্যায় হচ্ছে সর্বশেষ যে কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে এখানে পর্যায় কত? 4। পর্যায় হচ্ছে 4। তাহলে আমরা বলতে পারি ইলেকট্রন বিন্যাস সূত্রে বলতে পারি যে এই যে সি মৌলটি হচ্ছে পর্যায় সারণীর 4র্থ পর্যায়ের 2 নম্বর গ্রুপের মৌল, তার মানে সি মৌলটি ক্যালসিয়াম। সি মৌলটি কি? ক্যালসিয়াম। এভাবে তো আমরা ইলেকট্রন বিন্যাস দিকে এবিসি মৌলগুলো শনাক্ত করতে পারি। ঠিক আছে, এই দিনাজপুর বোর্ডে এই প্রশ্নটি এসেছিল, আবারও আসতে পারে, যে কোনো বোর্ডে আসতে পারে। তোমরা একটু খুব ভালোভাবে মনোযোগ সহকারে এই টাইপের একটু এই টাইপের প্রশ্নগুলো একটু সলভ করে যাও। ঠিক আছে, আশা করি তোমরা এটি বুঝতে পারছো। এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটি নিয়ে আলোচনা করে চলো। প্রচুর গরম, অনেক গরম। আমরা ঘ নাম্বার নিতে কি বলছে এটি নিয়ে একটু আলোচনা করি। নাম্বার নিতে বলছে Ab2 এবং Cb2 যৌগের মধ্যে কোনটি পোলার দ্রাবক? কোনটি কি দ্রাবক? পোলার দ্রাবক। আচ্ছা, পোলার দ্রাবক কোনগুলো হয়? আমরা জানি সাধারণত ম্যাক্সিমাম আয়নিক যৌগগুলো কি হয়? পোলার দ্রাবক হয়। আয়নিক যৌগগুলো কি হয়? পোলার দ্রাবক হয়। এবং সমযোজী যৌগগুলো পোলার অদ্রাবক হয় বা পোলার দ্রাবক হয় না। কোনগুলো? সমযোজী। আর যেগুলো আয়নিক যৌগ ওইগুলো আমার পোলার দ্রাবক হয়, আয়নিক বন্ধন গঠন করে, ওইগুলো হচ্ছে আমার পোলার দ্রাবক। তাহলে এখানে যে দুটি যৌগ দ্বারা বলছে, ধরুন বা Ab2 যৌগটা কি বলছে? Ab2। তাহলে এ মৌল আমরা কি পাইছি? এ মৌল পাইছি নাইট্রোজেন। বি মৌল আমরা কি পাইছি? বি মৌল পাইছি ক্লোরিন। এবং এখানে কি হচ্ছে? যেহেতু হচ্ছে যৌগটা হচ্ছে Ab2, তার মানে এখান থেকে লিখতে পারি NCl। যৌগটা কি? NCl। আবার এখানে Cb2 হচ্ছে, আবার পুরোটা কিন্তু Cb2। সি কি? এখানে সি হচ্ছে ক্যালসিয়াম এবং বি হচ্ছে এখানে ক্লোরিন। তাহলে এখানে যদি আমি Cb2 যৌগটি নিই, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড আসে। কত আসে? ক্যালসিয়াম ক্লোরাইড। এখানে দেখো নাইট্রোজেন কি? অধাতু। নাইট্রোজেন অধাতু। ক্লোরিন কি? অধাতু। তাহলে আমরা আগের ক্লাসে বলছি অধাতু মিলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে এই Ab2 বন্ধন হচ্ছে আমার সমযোজী বন্ধন। Ab2 বন্ধন কি? সমযোজী বন্ধন। Ab2 বন্ধন হচ্ছে আমার সমযোজী বন্ধন। আবার যদি এদিকে লক্ষ্য করি Cb2, এখানে কি আছে? Cb2। ক্যালসিয়াম কি? ধাতু। ক্যালসিয়াম হচ্ছে ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু। তাহলে আমরা জানি ধাতু এবং অধাতু মিলে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, কিসের মাধ্যমে? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে কি বলে? আয়নিক বন্ধন বলে। আর আমরা এটাও জানি আয়নিক বন্ধনগুলো মূলত কি হয়? পোলার দ্রাবক হয়। আয়নিক বন্ধনগুলো পোলার দ্রাবকে দ্রবণীয় হয় বা পোলারিটি উৎপন্ন করে। তাহলে আমরা এই দুটি যৌগ থেকে বলতে পারি কোনটি পোলার দ্রাবকে দ্রবণীয়। আমরা বলতে পারি Ab2 এবং CF2 যৌগের মধ্যে Cb2 যৌগের মধ্যে Cb2 পোলার দ্রাবকে কি? দ্রবণীয়। এখন কেমনে দ্রবণীয় আমরা চিত্র সহকারে তোমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণটা একটু বুঝিয়ে দিয়ে চলো। চিত্রটা তুমি যদি ঠিক মতো বুঝতে পারো তাহলে তোমার জন্য মান পাওয়া খুবই সহজ। তাহলে এখানে আগে একটু বুঝো, এখানে আমি Cb2 যৌগটা কি পাইছি? ক্যালসিয়াম ক্লোরাইড পাইছি, Cl2। একে যদি আমি পানিতে দ্রবণীয় করি তাহলে এখানে ক্যালসিয়াম 2+ এবং Cl- আয়ন উৎপন্ন হবে। এবং পানিতে কি আছে? আমি যদি পানির দিকে একটু লক্ষ্য করি, এখানে আছে H+ আয়ন এবং এখানে কি আছে? OH- আয়ন বা O- আয়ন, তাই বলি O- আয়ন। ঠিক আছে, এগুলো আছে। এখন দেখো এখানে ক্যালসিয়াম 2+ মানে ধনাত্মক, এটা কি
ধনাত্মক, আর Cl মাইনাস মানে কি ঋণাত্মক, ঋণাত্মক, এটা হচ্ছে ধনাত্মক, আর এটা অক্সিজেনটা কি হবে এখানে ঋণাত্মক। ঠিক আছে, এখন যখন আমি ক্যালসিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবণীয় করব বা পোলার দ্রাবকে দিব, তখন এই যে ধনাত্মক প্লাস আয়ন আছে ক্যালসিয়াম 2+, সে কাকে আকর্ষণ করবে? ঋণাত্মক আধানযুক্ত প্রান্তকে সে আকর্ষণ করবে, এবং এই ক্লোরিন মাইনাস মানে ঋণাত্মক প্রান্তটা ধনাত্মক প্রান্তরে কি করবে? আকর্ষণ করবে। এই আকর্ষণের ফলে এখানে পোলার সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? পোলার সৃষ্টি হবে। এবার আমরা চিত্রটা যদি একটু লক্ষ্য করি, দেখো চিত্রটা কেমন হয়। তাহলে এখানে চিত্রটা যদি আমরা করি এরকম হবে, দেখো ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম কি 2+, সে কাকে আকর্ষণ করবে? ঋণাত্মক চার্জবাহী অক্সিজেনকে আকর্ষণ করবে। তাহলে অক্সিজেনকে আকর্ষণ, সে কাকে আকর্ষণ করবে? অক্সিজেনকে। এখন দেখো অক্সিজেন কি মাইনাস del 2 minus del -2 del -2 del -2 del -2 সরি -2। ওকে, সে পজিটিভ, সে ঋণাত্মক প্রান্তকে আকর্ষণ করছে। আবার এই অক্সিজেনের হাত আছে আমার দুইটা। কয়টা হাত আছে? দুইটা। পানির মাঝে হাইড্রোজেন আছে, অক্সিজেনের সাথে কয়টা করে হাইড্রোজেন আছে? দুইটা করে হাইড্রোজেন আছে। H H H হাইড্রোজেন 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 এবং কি হাইড্রোজেন, এবং এগুলা কি প্লাস, এগুলা কি পজিটিভ প্রান্ত। তাহলে ডেল প্লাস 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 ডেল। এটা হচ্ছে তোমার ক্যালসিয়ামের চিত্র। আবার যদি আমি ক্লোরিনের ক্ষেত্রে যাই, তাহলে ক্লোরিন Cl মাইনাস, সে যেহেতু ঋণাত্মক প্রান্ত, তাহলে অবশ্যই সে ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করবে বা ধনাত্মক প্রান্তের দিকে সে আকর্ষিত হবে। তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি কি, দেখো তাকে আমি লিখতে পারি এই যে দেখো অক্সিজেন গুলো তার কাছ থেকে কি দূরে সরে যাবে, অক্সিজেন গুলো তার কাছ থেকে দূরে সরে যাবে, কারণ অক্সিজেন তাকে বিকর্ষণ করবে, তাকে আকর্ষণ করবে কি হাইড্রোজেন, তাকে কি আকর্ষণ করবে? হাইড্রোজেন আকর্ষণ করবে। এই যে দেখো হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এবং এই হাইড্রোজেন গুলো হচ্ছে ধনাত্মক চার্জবাহী। হাইড্রোজেন গুলো কি চার্জবাহী? ধনাত্মক, মানে ডেল প্লাস ডেল প্লাস ডেল প্লাস ডেল প্লাস ডেল প্লাস ডেল প্লাস, এবং অক্সিজেন গুলো ডেল -2 অথবা ডেল 2 মাইনাস ডেল -2 ডেল -2 ডেল -2। ঠিক আছে, এটা হবে তোমাদের চিত্র। এই জন্যই এই আয়নগুলো একে অপরকে আকর্ষণ করে, ধনাত্মক গুলো ঋণাত্মককে আকর্ষণ করে, ঋণাত্মক গুলো ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করে, বলে এরা কি হয়? পানিতে দ্রবণীয় হয় বা পোলার দ্রাবকে এরা দ্রবণীয় হয়। অন্যদিকে যদি আমি চিন্তা করি, এখানে AB2 কি ছিল না? নাইট্রোজেন এবং কি ক্লোরিন ছিল। AB2 আমি যদি ওই চিত্রটি অঙ্কন করি, দেখো আমি যদি এই চিত্রটা যদি তোমরা সুন্দর মতো আঁকতে পারো এবং 2-4 লাইন ব্যাখ্যা দিতে পারো, তাহলে 100% অ্যাকুরেট নাম্বার তোমরা পেয়ে যাবো। আবার আমরা যদি অন্যদিকে একটু চিন্তা করি, যদি এরকম চিন্তা করি যে AB2 মানে নাইট্রোজেন এবং ক্লোরিন প্লাস। আচ্ছা, নাইট্রোজেনের যদি আমি একটু চিত্রটা অঙ্কন করি, নাইট্রোজেন ইলেকট্রন কয়টি? 7 প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টি? 4 5টি ইলেকট্রন। কয়টি ইলেকট্রন? 5টি ইলেকট্রন। এবং ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17টি। 2 4 8টি, এবং শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন? 7টি ইলেকট্রন। তারা কি করবে? একে অপরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করবে। তাহলে সমযোজী বন্ধনে তাদের চিত্রটা কেমন হয় দেখো। নাইট্রোজেন প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে কয়টি? এই যে 5টি ইলেকট্রন। ঠিক আছে, এক্ষেত্রে এই যে দেখো এই ইলেকট্রনটি কি করবে? বহিস্থ কক্ষপথে ইলেকট্রন শেয়ার করবে। সে কি করবে? ইলেকট্রন শেয়ার করবে। সে কি করবে? ইলেকট্রন শেয়ার করবে। কার সাথে শেয়ার করবে? ক্লোরিনের সাথে। ক্লোরিনের কক্ষপথ কয়টা? 3টা। ক্লোরিনের কক্ষপথ হচ্ছে 3টা। Cl Cl Cl। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে কয়টা? 7টা। 2 4 6 7 2 4
ঠিক আছে, তাহলে চিত্র হবে এরকম চিত্র। এই জন্যই তারা কি করে না, এখানে সবগুলাই ঋণাত্মক প্রান্ত, সবগুলাই ঋণাত্মক প্রান্ত, এবং এখানে কি করে শেয়ার করে, এখানে ইলেকট্রন আদান প্রদান ঘটে না বিদায় তারা কি করতে পারে না, পোলার দ্রাবকে দ্রবণীয় হতে পারে না, বা দ্রবণীয় তার ধর্ম সে প্রদর্শন করে না। তাহলে এই টাইপের প্রশ্নে আমরা এখন থেকে খুব ভালোভাবে বুঝতে পারবো যে পোলার দ্রাবকে দ্রবণীয় হয় কোনগুলা, এরকম চিত্রগুলা কেমন অঙ্কন করতে হবে। এরকম একটু চিত্রগুলা দিয়ে একটু হালকা বিশ্লেষণ দিলে তুমি ফুল মার্ক পেয়ে যাবে। আশা করি তোমরা আমাদের এই ক্লাসটি খুব সহজে বুঝতে পেরেছো। ঠিক আছে, সো কথা আর বেশি বলবো না। আমাদের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের এই ভাইয়ের পরিশ্রম যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই উৎসাহ করবো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা, বন্ধুদের মাঝে শেয়ার করে, এবং একটা ভালো কমেন্ট করে যাওয়া পরবর্তী টপিক তোমরা কোন বিষয়ে আলোচনা চাও। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।